জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান। নয়া হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। ভয়ঙ্কর বিপদে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা পুরো ভারত। এরপর জানিয়ে দিব চিকেন নেকের কাছে সামরিক মহড়া ভারতের। আরো জানিয়ে দিব পারমাণবিক উপাদান পাচারের আতুরঘর ভারত। ভারতের ভেতরে এক বিপজ্জনক কালোবাজারি নেটওয়ার্ক সক্রিয়। পাকিস্তানের বিস্ফোরক মন্তব্য। এতেই তেলে বেগুনে জ্বলে উঠছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। আরো জানিয়ে দেব ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলে কতটা, বিবিসি বাংলার প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানকে সমর্থন। ভারতের 9 বিমানবন্দরে তুর্কি সংস্থার লাইসেন্স বাতিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান। পরমাণু অস্ত্র নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালো পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ভারতকে প্রতিহত করতে পাকিস্তানের প্রচলিত ক্ষমতাই যথেষ্ট। এজন্য ভারতের স্ব আরোপিত পারমাণবিক ব্ল্যাকমেইলের কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব জানায় ইসলামাবাদ। এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার জাতিসংঘের পারমাণবিক সংস্থার নজরদারিতে আনা উচিত। এছাড়া পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র নিরাপদ কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাজনাথের এমন মন্তব্যের পর এই প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শফকাত আলী খান এক বিবৃতিতে বলেন, এই দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের মধ্য দিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রচলিত উপায়ে পাকিস্তানের কার্যকর প্রতিরক্ষা এবং প্রতিরোধের বিষয়ে তার গভীর নিরাপত্তাহীনতা এবং হতাশা প্রকাশ পায়। বিবৃতিতে রাষ্ট্রদূত শফকাত আরো বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যে আইইএ এর মতো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থার ম্যান্ডেট এবং দায়িত্ব সম্পর্কে তার অজ্ঞতাও প্রকাশ করে। সূত্র জিও নিউজ। চিকেন নেকের কাছে সামরিক মহড়ার ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পন্ন করেছে, যার নামকরণ করা হয়েছিল তিস্তা প্রহার। গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে শনিবার অর্থাৎ 3 দিন ধরে যে জায়গায় মহড়াটি সম্পন্ন হয়েছে সেটি ভারতের তথাকথিত চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোরের খুব কাছেই, অর্থাৎ ভারতের মানচিত্রে মাত্র 17 কিলোমিটার চওড়া যে সরু অংশটি উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করেছে। বৃহস্পতিবার গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তিস্তা প্রহার এক্সারসাইজে নদী বিধিত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি এবং প্রস্তুতি কতটা সেটাই প্রদর্শিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি দাবি করেন, এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র, ট্যাকটিক্যাল ড্রিল ও খুব দ্রুত অভিযান চালানোর ক্ষমতায় আরো একবার ভ্যালিডেট বৈধতা দেওয়া করেছে, যা তাদের উৎকর্ষ ও আধুনিকায়নের প্রমাণ। সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহারের যেসব ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে তাতে এই মহড়ায় আর্টিলারি, ট্যাঙ্ক, হেলিকপ্টার, সার্ফেস টু এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দেখা যাচ্ছে। দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসি বাংলাকে বলেছেন, এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না, কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া কিন্তু সাম্প্রতিক কালের মধ্যে কখনোই হয়নি। লন্ডন ভিত্তিক জিও পলিটিক্যাল বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার মনে করেছেন, এই সামরিক মহড়ার মধ্যে দিয়ে ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে। এই বিশ্লেষক বলেন, এর মধ্যে একটা সূক্ষ্ম পরিচালনার উপাদানও হয়তো আছে, যেটা অবশ্যই বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না। পারমাণবিক উপাদান পাচারের আতুরঘর ভারতের ভেতরে এক বিপজ্জনক কালোবাজারি নেটওয়ার্ক সক্রিয়। পাকিস্তানের বিস্ফোরক মন্তব্য। ভারত পাকিস্তান গোলাবারুদের উত্তাপ শেষ হতেই চাঙ্গা হয়ে উঠেছে দুদেশের শীতল যুদ্ধ। রণাঙ্গনে বিরতির পর পাল্টাপাল্টি অভিযোগ, দোষারোপে চলছে নতুন বাক যুদ্ধ। পাকিস্তানকে দায়িত্ব জ্ঞানহীন পরমাণু রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সম্ভারকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইইএ এর তত্ত্বাবধানে আনা দাবিও জানিয়েছে তিনি। অন্যদিকে চুপ নেই পাকিস্তানও। পাল্টা অভিযোগ তুলে বলেছে পারমাণবিক উপাদান পাচারের আতুরঘর ভারতই। আরো দাবি করেছে ভারতের ভেতরে এক বিপজ্জনক কালোবাজারি নেটওয়ার্ক সক্রিয়, যা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। যুদ্ধের ময়দান ছেড়ে দুই দেশের এই দ্বন্দ্ব উদ্বিগ্ন বিশ্ব। সূত্র এএফপি। পেহেলগামে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ভারত পাকিস্তান। বৃহস্পতিবার শ্রীনগরে সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রশ্ন তুলে বলেছেন, একটি
একটি দায়িত্বহীন ও উগ্র রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র কতটা নিরাপদ সেটি নিয়ে বিশ্বকে ভাবতে হবে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এর সরাসরি নজরদারিতে আনা উচিত বলেও দাবি করেছেন তিনি। এর কয়েক ঘন্টা পরেই পাল্টা জবাব দেয় পাকিস্তান ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের মন্তব্য ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরক্ষা ও প্রতিরোধমূলক সক্ষমতা নিয়ে ভারতের হতাশা ও নিরাপত্তাহীনতা প্রকাশ করে। পাকিস্তানের দাবি যদি সত্যি উদ্বেগের কিছু থাকে তবে তা ভারতেরই। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় উপাদানের চুরি এবং অবৈধ লেনদেনের ঘটনা বারবার ঘটেছে, যা একটি সক্রিয় কালোবাজারের অস্তিত্বের ইঙ্গিত দেয়। গত বছর ভারতের দেরাদুন শহরে 5 ব্যক্তি ধরা পড়ে, যাদের কাছ থেকে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র BRC থেকে চুরি হওয়া একটি তেজস্ক্রিয় যন্ত্র উদ্ধার করা হয়। পরে আরেকটি দল ধরা পড়ে, যাদের কাছে ক্যালিফোর্নিয়াম নামক অত্যন্ত তেজস্ক্রিয় ও বিষাক্ত উপাদান ছিল, যার বাজার মূল্য প্রায় 10 কোটি মার্কিন ডলার। এছাড়া 2021 সালেও ক্যালিফোর্নিয়ায় চুরির 3টি ঘটনা রেকর্ড করা হয়েছে। পাকিস্তান বলেছে, এই ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে ভারত পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই পরিপ্রেক্ষিতে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায় এবং এর কাছে আহ্বান জানিয়েছে, ভারতের পারমাণবিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হোক। একই সঙ্গে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে। ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলে কতটা? বিবিসি বাংলার প্রতিবেদন। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে কোনো আলটিমেটাম বা চূড়ান্ত শর্ত ছিল না। জরুরি অবস্থায় দুপক্ষকে থামাতে পারে এমন কোনো লাল বোতামও ছিল না। তবুও দুই দেশের মধ্যে সাম্প্রতিকতম সংঘর্ষ মনে করিয়ে দিয়েছে যে পরিস্থিতি কত দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই একই কথা বিজ্ঞানীরাও একটি মডেলের সাহায্যে ব্যাখ্যা করে দেখিয়েছেন। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বিজ্ঞানীদের একটা দল 2019 সালে একটি গবেষণা চালিয়েছেন, হাউ এন ইন্ডিয়া পাকিস্তান নিউক্লিয়ার ওয়ার কুড স্টার্ট অ্যান্ড হ্যাভ গ্লোবাল কনসিকুয়েন্সেস শীর্ষক ওই গবেষণার প্রতিবেদনের শুরুই হয়েছিল 2025 এর একটা কাল্পনিক দৃশ্য দিয়ে, যেখানে বলা হয়েছিল 2025 সালে ভারতের সংসদে সশস্ত্র গোষ্ঠীর হামলার জের ধরে পাকিস্তানের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সূচনা করবে। সেই গবেষণার 6 বছর পরে এখন বাস্তবে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতি হলেও ওই অঞ্চলে স্থিতিশীলতা কতটা ভঙ্গুর হতে পারে তার অস্বস্তিকর স্মৃতিগুলোকে আরো একবার জাগিয়ে তুলেছে। দুই দেশের মধ্যকার এই চরম উত্তেজনাপূর্ণ আবহ সংকট বৃদ্ধির সাথে সাথে পাকিস্তান দুই ধরনের বার্তা দিয়েছিল। একদিকে দেশটি যখন সামরিক পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে পাকিস্তান ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকা হয়। দেশটির পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দেওয়ার সুপরিকল্পিত পদক্ষেপ ছিল এটি, কারণ NCA দেশটির পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য ব্যবহারের তদারকি করে। পাকিস্তানের ওই পদক্ষেপ প্রতীকী ছিল নাকি কৌশলগত, অথবা তারা সত্যিই সতর্কতা নিয়েছিল কিনা তা আমরা কখনোই জানতে পারবো না। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে পদক্ষেপ নিয়েছিলেন, এটা সেই সময়কারই ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধবিরতিতেই মধ্যস্থতা করেনি, তারা পরমাণু সংঘাত এড়াতেও সাহায্য করেছে। এদিকে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, পরমাণু ব্ল্যাকমেইল সহ্য করা হবে না, পরমাণু হুমকিতে ভয় পাওয়ানো যাবে না ভারতকে। মোদী বলেন, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়দাতারা এরকম বাহানা তুললেও তাদের সুনির্দিষ্ট কার্যকর আঘাতের মুখোমুখি হতে হবে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর তথ্য অনুযায়ী ভারত ও পাকিস্তানের প্রত্যেকের কাছে প্রায় 170টা পরমাণু অস্ত্র রয়েছে। SIPRI ধারণা করে যে 2024 সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বব্যাপী 12,121টা নিউক্লিয়ার ওয়ারহেড বা পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর মধ্যে প্রায় 9,585টা সামরিক ভান্ডারে মজুদে রাখা হয়েছিল আর 3,904টা সক্রিয়ভাবে মোতায়েন করা হয়েছিল, যা আগের বছরের তুলনায় 60টি বেশি। যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলে এই দুই দেশের কাছে 8,000-এরও বেশি পরমাণু অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যালবানি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস্টোফার ক্লারির মতে, ভারত ও পাকিস্তান দুই দেশেরই মোতায়েন করা পারমাণবিক অস্ত্রের বেশিরভাগই ল্যান্ড বেসড মিসাইল বা ভূমি থেকে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র। যদিও ভারত ও পাকিস্তান দুই দেশই স্থল, আকাশ ও সমুদ্র পথে ওয়ারহেড বহনে সক্ষম নিউক্লিয়ার ড্রায়াড তৈরি করেছে। ক্লারি বিবিসিকে বলেছেন, পাকিস্তানের চেয়ে ভারতের বিমান অর্থাৎ পরমাণু অস্ত্র বহনে সক্ষম বড়। যদিও আমরা পাকিস্তানের নৌবাহিনী সম্পর্কে সামান্যই জানি, তবে এটা মূল্যায়ন করা যায় যে ভারতের নৌবাহিনী পাকিস্তানের সমুদ্র ভিত্তিক পারমাণবিক অস্ত্র বহনকারী বাহিনীর চেয়ে আরো উন্নত, আরো সক্ষম। আর একটা কারণ হিসেবে ক্লারি ব্যাখ্যা করেছেন, পরমাণু শক্তি চালিত সাবমেরিন নির্মাণে ভারত যে সময় বা অর্থ ব্যয় করেছে, পাকিস্তান তার ধারে কাছেও যায়নি। নৌ পারমাণবিক সক্ষমতা ভারতকে স্পষ্টতই
গুণগত দিক থেকে এগিয়ে রেখেছে। 1998 সালে পরমাণু অস্ত্র পরীক্ষার পর থেকে পাকিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে তাদের পরমাণু নীতি ঘোষণা করেনি। অন্যদিকে ভারত 1998 সালের পরীক্ষার পর প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি নেয়, তবে এই অবস্থান নমনীয় হওয়ার লক্ষণ দেখিয়েছে। পাকিস্তানকে সমর্থন, ভারতের 9 বিমানবন্দরে তুর্কি সংস্থার লাইসেন্স বাতিল। ভারতের 9টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি হিসেবে কাজ করা তুরস্কের সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল করা হয়েছে। পাকিস্তানের পক্ষে কাজ করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সুরক্ষা শাখা ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি BCAS বৃহস্পতিবার ভারতের 9টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি হিসেবে কাজ করে তুরস্কের সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল করেছে। 15 মে জারি করা একটি আদেশে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে BCAS এর মহাপরিচালকের ক্ষমতা বলে সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা ছাড়পত্র অবিলম্বে বাতিল করা হলো। সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচিন, কান্নুর, চেন্নাই এবং গোয়ার MOPA বিমানবন্দরে কাজ করে আসছে। এই সংস্থাটি বিদেশি এয়ারলাইন্স এবং কার্গো অপারেটরদেরও সেবা প্রদান করে। কর্মকর্তাদের মতে, সেলেবি বিশাখাপত্তনম বিমানবন্দরে কার্যক্রম শুরুর প্রক্রিয়া ছিল। সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা CEO মঙ্গলবার মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড MIAL এর কাছে একটি চিঠিতে বলেছেন, আমরা স্পষ্ট করতে চাই, CNNS একটি সম্পূর্ণ ব্যবসায়িক সংস্থা, যার কোনো রাজনৈতিক সম্পর্ক বা কোনো বিদেশি দেশ বা তার সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই বিবৃতি মুম্বাইয়ের একনাথ সিন্ধে নেতৃত্বাধীন শিবসেনার একটি চিঠির জবাবে দেওয়া হয়েছে, যেখানে তুরস্কের এই সংস্থার কার্যক্রমের অনুমতি বাতিলের দাবি জানানো হয়েছিল। শিবসেনার বিধায়ক মুরজিব প্যাটল বিমানবন্দর কর্তৃপক্ষকে লেখা একটি চিঠিতে বলেছেন, চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক বৈরী বিবৃতির পরিপ্রেক্ষিতে তুরস্ক সরকার পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে।